হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের যে অধ্যায় 11 আছে, এই 11 অধ্যায়ের কোষে দেখি 11, যেখানে শতকরা অঙ্ক করতে বলা হয়েছে। তো এখানে আমরা শতকরা অঙ্কগুলো সমাধান করব। শতকরা অঙ্কের বিভিন্ন নিয়ম আছে, যে কোনো একটি নিয়মে তোমরা করতে পারো। তো আমি তোমাদের ত্রৈরাশিক পদ্ধতিতে অঙ্কগুলো করে দেখাবো। যেহেতু আগের যে অনুশীলনীটি ছিল আমাদের 10.1 এবং 2 ত্রৈরাশিক পদ্ধতিতে আমরা সমাধান করেছিলাম, সেই জন্য আমি তোমাদের এই কোষে দেখি 11টিও ত্রৈরাশিক পদ্ধতিতে করাচ্ছি, কারণ ওটি তোমরা ভালোভাবে বুঝে নিয়ে থাকলে অবশ্যই এটি তোমরা ভালোভাবে বুঝে নিতে পারবে। তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে দেখো। তো দেখো, কোষে দেখি 11 বলেছে প্রথমে একের দাগে, আমার কাছে 50 টাকা আছে। 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি। তো দেখো, 50 টাকার 12%, অর্থাৎ 12% মানে কি, 100 টাকায় 12 টাকা খরচ করেছে। তাহলে 50 টাকায় কত টাকা খরচ করেছে আমরা মুখে মুখে হিসাব করতে পারছি, 6 টাকা হবে। কিন্তু ত্রৈরাশিক পদ্ধতিতে এটা আমরা কিভাবে করব তোমরা একটু লক্ষ্য করো। তো দেখো, সমস্যাটি হলো এভাবে লিখবে, মোট টাকা আর পেন কিনতে খরচ। তো দেখো, প্রথমে বলেছিল কি শতকরা 12, তাহলে 12% স্কুলে পেন কিনেছিল, সেই জন্য আমরা লিখে নিয়েছি 100 টাকায় 12 টাকা খরচ করেছিল। তাহলে তার কাছে মোট টাকা ছিল 50, 50-এ কত খরচ করেছে। তাহলে দেখো, এখানে টাকা কমে যাচ্ছে, তাহলে খরচও কমে যাবে। তো এখানে আমাদের এটি হয়ে যাবে কি, সরল সম্পর্ক। তাহলে আমরা এখানে লিখে নেব সরল সম্পর্ক, কারণ আমরা ত্রৈরাশিক পদ্ধতিতে যখন অঙ্ক করি তখন আমাদের সম্পর্কটি লিখে নিতে হয়। তাহলে এবার পেন কিনতে কত খরচ হলো, তো আমরা লিখবো খরচ হয়, কিভাবে লিখবো, সরল সম্পর্ক, যেহেতু আমাদের মোট টাকা ছিল কত, 12 টাকা এখানে খরচ করেছিল, তাহলে লিখবো 12 গুণ, যখন সরল হয় তখন এদের যে সম্পর্কটি থাকে তাহলে এটা উল্টে এখানে চলে যাবে আর এটা নিচে চলে আসবে। তাহলে উপরে চলে যাচ্ছে 50, নিচে চলে আসছে আমাদের 100। এই শূন্য কাটা, 5 দিয়ে যদি 10কে কাটি 2 হয়, 2 দিয়ে 12কে কাটলে হচ্ছে 6। তাহলে মোট কত টাকা খরচ করলো না, 6 টাকা। তো দেখো, এটা যদি আমরা অন্যরকম পদ্ধতিতে করতাম তাহলে 50 টাকার 12%, তাহলে এইভাবে লিখতাম 50 গুণ 12 নিচে 100। একই রকম পদ্ধতি, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 6। তো তোমরা যে কোনো নিয়মে করতে পারো। এই অঙ্কটা অনেকটা ছোট ছিল, তাই আমরা এইভাবে খুব সহজেই বের করে নিলাম। কিন্তু পরের অঙ্কগুলো একটু কঠিন যখন থাকবে তখন কিন্তু এইভাবে অঙ্কগুলো করতে গেলে অনেকটা সমস্যা হবে, সেই জন্য আমরা ত্রৈরাশিক পদ্ধতিটি ব্যবহার করব। ঠিক আছে, এবার দেখো 2-এর দাগে আছে, বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে 3 লাখ টাকা হয়, তবে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে হিসাব করি। অর্থাৎ 3 লাখ টাকা কর দেওয়ার আগে, অর্থাৎ বিদেশে, কিন্তু আনতে কত 120% কর দিতে হয়। তো চলো আমরা সেটি ত্রৈরাশিক পদ্ধতিতে বের করি। তো দেখো, আমরা সমস্যাটি হলো লিখে নিয়েছি, মেশিনের দাম টাকা আর দেয় কর বা কর দেয় সেটাও টাকা। তো সর্বপ্রথম আমাদের দেখো 120% কর দিতে হয়েছিল, সেটি কত টাকায়, 100 টাকায়। তো আমরা সেটি লিখবো 100 আর এখানে লিখবো 120। আর এখানে 3 লাখ টাকা দাম ছিল, কর কত দিতে হয়েছিল সেটা আমাদের হিসাব করতে বলেছে। তো দেখো, এখানে আমাদের দেখো এখানে 100-র জায়গায় 3 লাখ হয়ে গেল, তাহলে মেশিনের দাম বেড়ে গেছে, তাহলে কি করের পরিমাণও বেড়ে যাবে। তাহলে এখানে লিখবো মেশিনের দাম ও কর দেওয়ার মধ্যে সরল সম্পর্ক। তাহলে এবার আমরা কিন্তু কর কত টাকা হবে সেটা আমরা এখান থেকে বের করে নেব, তারপরে আমরা মেশিনের দামটি বের করব। তাহলে এখানে আমরা লিখবো কত, 120 গুণ, যেহেতু সরল সম্পর্ক তাহলে 3 লাখটি চলে যাচ্ছে আমাদের উপরে, আর নিচে আসছে কত, 100। এই শূন্য আর এই শূন্য কেটে দেব, এই শূন্য আর এই শূন্য কেটে দেব। উপরে থাকছে দেখো 30,000 গুণ 12 সমান কত হচ্ছে, 3 বারং 36, তারপরে 4টে শূন্য, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3,60,000। এবার দেখো, এটি কিন্তু আমাদের কর দিয়েছিল, 3,60,000 টাকা কর দিয়েছিল। তাহলে মেশিনের দাম ছিল 3 লাখ টাকা, কিন্তু কর দিল 3,60,000 টাকা। তাহলে আমাদের মেশিনের দাম আলটিমেট কত পড়লো, এই দুটোকে আমরা যোগ করব। তো দেখো, মেশিনের দাম ছিল 3 লাখ, কর দিল 3,60,000, মোট হলো কত, 6,60,000 টাকা। ঠিক আছে, তো তোমরা কিন্তু যদি তোমরা সহজ ভাষায় করতে চাও তবুও করতে পারো। তখন কি করতে হবে না, এই 3 লাখের মধ্যে এই 120% বের করে নিতে হবে, আমাদের যে 120% ছিল, তারপরে কিন্তু আবার যোগ করতে হবে। তো অনেকটাই ঘোরালো, তোমরা এইভাবে করে নেবে। এবার দেখো 3-এর দাগে আছে হিসাব করে মান লিখি। এখানে বলেছে এক দাগে আছে 80 টাকার 15%, অর্থাৎ 80 গুণ 15/100। তাহলে আমাদের কাটাকাটি করে যে উত্তরটি হবে সেটি হবে, এখানে আছে 215 টাকার 12%। তো এই অঙ্কগুলো আমি আগে পাতিয়ে নিচ্ছি, তারপর তোমাদের সামনে করে দেখাচ্ছি।
তো দেখো অঙ্কগুলো পাতিয়ে নিয়েছি। বলেছে 80 টাকার 15%, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 80 টাকার 15% মানে কি 80 গুণ 15 নিচে 100। এই শূন্য কেটে দেবো, 5 দিয়ে একে কাটলে হচ্ছে 3, একে হচ্ছে 2, একে 2 দিয়ে যদি কাটি একে হচ্ছে 4, সমান কত 3 এ 4 12। এটি কিন্তু টাকা হবে। তাহলে 80 টাকার 15% সমান কত হচ্ছে না 12 টাকা। ক্লিয়ার? নেক্সট আছে দেখো, বলেছে 215 টাকার 12%। তাহলে আমরা 215 টাকার 12% কিভাবে বের করব? একই রকম নিয়ম, এখানে সমান দিয়ে লিখবো 215 গুণ 12 নিচে 100। অর্থাৎ এই যে পার্সেন্টেজ বা শতকরা চিহ্ন, এর জন্য কিন্তু আমাদের 100 আমরা লিখতে পারি। তো দেখো একে যদি 5 দিয়ে কাটি কত হচ্ছে 4 5 20, 3 5 15 43, একে 5 দিয়ে কাটলে হচ্ছে 5 20 100। ঠিক আছে, এবার দেখো একে যদি আমরা 4 দিয়ে কাটি কত হচ্ছে 4 5 20, আর একে যদি 4 দিয়ে কাটি কত হচ্ছে 3। তাহলে কত থাকছে দেখে নিই আমরা। এখানে হচ্ছে 3 3 9, 3 4 12, 129/5। একে যদি ভাগ করি হয় 25.80। এটা টাকা। ঠিক আছে, তো দেখো এই যে 3-এর দাগে যে অঙ্কটি আছে নিশ্চয়ই তোমরা এইভাবে করে নিতে পারবে, তো আমি আর করাচ্ছি না। 3-এর দাগ আর 4-এর দাগে দেখো 37.8 মিটারের 110% তোমরা একইভাবে বের করে নেবে, আর এটাও 480 গ্রামের 200% একই রকমভাবে তোমরা বের করে নেবে। ঠিক আছে, এবার দেখো আগে আমরা যে অঙ্কগুলো করেছিলাম, অর্থাৎ 3-এর দাগের অঙ্কগুলো ছিল আমাদের মান বের করতে হয়েছিল, অর্থাৎ এখানে আমাদের সংখ্যাগুলো বের করে নিয়ে হয়েছিল, পার্সেন্টেজ দেওয়া ছিল। 4-এর দাগে আছে আমাদের টাকা বলে দেওয়া আছে, এর থেকে আমাদের শতকরা হিসাব করতে হবে। তো এখানে যে 3টে অঙ্ক আছে, চলো এই 3টে অঙ্ক আমরা একটু দেখে নিই। এবার দেখো বলেছে 4-1-এর দাগে 2.25 টাকা 5 টাকার শতকরা কত, অর্থাৎ আমাদের শতকরা বের করতে হবে। তো দেখো এরকম ভাবে আমরা যখন উপরের অঙ্কগুলো করেছিলাম, অর্থাৎ এই দেখো 480 গ্রামের 200 গ্রাম, তাহলে 200 উপরে ছিল আর 100টি নিচে ছিল। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে প্রথম যে সংখ্যাটি দেওয়া থাকবে, যার মধ্যে তুলনা করতে বলা হচ্ছে, এই সংখ্যাটি আমরা লিখে নেব। প্রথমে 2.25 লিখবো। এবার এখানে গুণ চিহ্ন দিয়ে এখানে 100টা আমরা লিখবো উপরে। ঠিক আছে, উপরে লেখার পর আর যেখানে মোট যে টাকাটা দেওয়া থাকবে বা যে সংখ্যাটা দেওয়া থাকবে, যার শতকরা বের করতে হবে, সেটিকে আমরা লিখবো নিচে। এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই? যেটা দেয়া থাকবে অর্থাৎ যত অংশ দেওয়া থাকবে সেটা লিখবো উপরে, তার সঙ্গে 100 গুণ, এবং যার শতকরা বের করতে বলা হবে সেই সংখ্যাটাকে লিখবো আমরা নিচে। তাহলে দেখো এখানে দশমিকের জন্য 1, আর দশমিকের পরে দুটো সংখ্যা, তাই দুটো শূন্য দিলাম, দশমিক উঠে গেল। তো এই উপরের 100 নিচের 100 কাটা গেল, আর 5 দিয়ে যদি আমরা 225-কে কাটি কত হচ্ছে 4 5 20, 5 5 25, তাহলে কত হচ্ছে 45%। অর্থাৎ 2.25 টাকা 5 টাকার কত শতকরা 45, শতকরা 45 ভাগ। খুব সোজা ছিল। তো সেইভাবে যদি আমরা পরের অঙ্কটি করতে চাই, দেখো এখানে বলেছে 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা। তো আমরা আগে লিখে নেব 85, যেহেতু অংশটি বলেছে কত 85, তার সঙ্গে 100 গুণ, আর বলেছে কি 17 কিলোগ্রাম, অর্থাৎ আমরা জানি 17 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে যেহেতু গ্রামে বের করতে হবে, সেই জন্য আমরা 17-র সঙ্গে 1000 গুণ করে নেব। ক্লিয়ার? এই শূন্য কাটা, এই শূন্য কাটা গেল। 17 দিয়ে যদি 85-কে কাটা হয় কত হচ্ছে 5, 5 দিয়ে যদি 10-কে কাটা হয় 2, তাহলে সমান কত হচ্ছে 1/2 অংশ বা শতকরা 1/2। একে যদি আমরা এবার ভাগ করে দিই তাহলে কত হচ্ছে না 0.5% বা 0.5%। ক্লিয়ার? এরপরে 3-এর দাগে যে অঙ্কটি আছে এটি তোমরা নিজেরা করবে, নিজেরা করলে আরো ভালোভাবে শিখতে পারবে। তো চলো আমরা পরের যে দাগ নম্বর অর্থাৎ 5-এর দাগের অঙ্কগুলো দেখে নেব। তো দেখো 5-এর দাগে একটি ছক দেওয়া আছে, এটা তোমরা নিজেরা চেষ্টা করবে বাড়িতে। প্রথম যে টটি আছে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে আছে শতকরা 15, অর্থাৎ 15%, অর্থাৎ 15-র নিচে কত হচ্ছে 100। তাহলে দেখো 15-র নিচে যদি 100 থাকে, সেটাকে আমরা যদি কাটাকাটি করি ভগ্নাংশে আসে 3/20, তাকে যদি আমরা দশমিকে তৈরি করি তাহলে কত হবে 0.15। তো এইভাবে যে অঙ্কগুলো এখানে দেওয়া আছে এগুলো তোমরা করে নেবে। তো আমরা সরাসরি চলে যাব 6-এর দাগের অঙ্কটিতে। কি বলেছে দেখে নিই। বলেছে দেখো জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2.1 অনুপাতে আছে। জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত আছে লিখি। দেখো জলের মোট পরিমাণ কিন্তু আমাদের বলে দেওয়া হয়নি, তো আমাদের এখান থেকে আমাদের কিন্তু এটা ভালোভাবে বুঝে নিয়ে অঙ্কটি করে নিতে হবে। দেখো আমাদের অঙ্কের ভিতর কিন্তু জলের পরিমাণ উল্লেখ করা হয়নি, কিন্তু জলের পরিমাণ কতটা আমরা সেটা বের করে নেব কিভাবে। আমরা জানি জল হাইড্রোজেন অক্সিজেন দিয়ে তৈরি হয়। তাহলে দেখো 2:1 আছে যেহেতু, তাহলে আমরা যদি এইভাবে লিখি হাইড্রোজেন is to অক্সিজেন
সমান কত হচ্ছে 2:1, অর্থাৎ এই দুটোকে আমরা যদি যোগ করি 2 যোগ 1 সমান কত হচ্ছে 3। তাহলে এটাই কিন্তু আমাদের জলের পরিমাণ অর্থাৎ 3। এর মধ্যে আমাদের হাইড্রোজেন কতটা আছে এবং অক্সিজেন কতটা আছে সেটা বের করে নিয়ে তাদের শতকরা পরিমাপ আমরা বের করব। তাহলে সর্বপ্রথম লিখবো হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে কত অংশ, হাইড্রোজেনের পরিমাণ এখানে 2, তাহলে 2 লিখলাম, আর নিচে এখানে 3, এটা অংশ। এবার যদি এর শতকরা বের করি তাহলে হাইড্রোজেন শতকরা আছে কি হবে, হাইড্রোজেন শতকরা আছে যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে আমরা জানি 2/3 গুণ 100। তো এইভাবে আমরা শতকরা হিসাব বের করি, আগেই করেছি। তাহলে উপরে হচ্ছে 200, নিচে 3, তো একে যদি ভাগ করা হয় 66 বা 66/2 হয় এটা আমাদের। ঠিক আছে, ঠিক আছে, শতকরা পরিমাণ আমাদের লিখে নিলাম 66/2%। তো এটি আমাদের জলে কি আছে না হাইড্রোজেন আছে। তো একই রকমভাবে আমরা অক্সিজেনের পরিমাণটি বের করে নেব। তো আমরা এবার লিখবো অক্সিজেন আছে, তো অক্সিজেন আছে যদি আমরা বের করি তাহলে কত হচ্ছে উপরে 1 নিচে 3, এটা অংশ। এবার শতকরা পরিমাপ যদি বের করি তাহলে 1/3কে আমরা গুণ করব কত দিয়ে, 100 দিয়ে। তাহলে উপরে হচ্ছে 100 নিচে 3 হচ্ছে কত 33/1/3%। ঠিক আছে, তো দেখো এই 66/2/3 আর 33/1/3 যোগ করলে কিন্তু 100 চলে আসবে। ক্লিয়ার? তাহলে আমাদের জলে শতকরা হাইড্রোজেন আছে 66/2/3%, আর অক্সিজেন আছে 33/1/3%। এবার সাথে আছে দেখো হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। ওই কাচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করি। আগে ত্রৈরাশিক পদ্ধতিতে অর্থাৎ 1-এর দাগ এবং 2-এর দাগের যে অঙ্কগুলো করেছিলাম সেখানে কিন্তু শতকরা বলে দেওয়া ছিল, আমাদের উত্তর অন্যভাবে বের করতে হয়েছিল, কিন্তু এখানে আমাদের শতকরা কত সেটা বের করতে হবে। তো ত্রৈরাশিক পদ্ধতিতে কিভাবে করে আমরা সেটা বের করে নিতে পারবো সেটা তোমরা ভালো করে লিখে। তো দেখো এইভাবে লিখবো আমরা, বোতল তৈরির সংখ্যা 1500টি হতো, কিন্তু বৃদ্ধি পেয়েছে কত 1695 বিয়োগ 1500 সমান 195টি বোতল বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা 1500-এর মধ্যে 195 বেড়েছে, তাহলে 100-এর মধ্যে কত বেড়েছে সেটা আমাদের বের করতে হবে, অর্থাৎ 100টির মধ্যে যতটা বেড়েছে সেটাই হচ্ছে আমাদের শতকরা। তো আমরা এখানে লিখবো বোতল তৈরির সংখ্যা ও বৃদ্ধির পরিমাণের সংখ্যার মধ্যে কি সম্পর্ক। তো দেখো 1500-এর মধ্যে 195, তাহলে 100-এর মধ্যে নিশ্চয়ই কম হবে, তাহলে এদের মধ্যে কি সরল সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে আমরা লিখব শতকরা বেড়েছে, শতকরা বৃদ্ধি পেয়েছে, আমরা লিখব কিভাবে লিখব, এখানে ছিল কত দেখো 195 গুণ, এখানে দেখো যেহেতু সরল সম্পর্ক তাহলে চলে যাচ্ছে 100 উপরে 1500 নিচে, এই শূন্য কেটে দিলাম, 5 দিয়ে যদি কাটি হচ্ছে 5 দুগুণ 10, একে যদি 5 দিয়ে কাটি 3 5 15, 3 0 0। ঠিক আছে, এবার দেখো একে কত দিয়ে কাটবো, 5 দিয়ে, বা আগে 30কে আমরা 2 দিয়ে কাটি হচ্ছে 15। তো একে দেখো যদি আমরা 15 দিয়ে যদি 195কে কাটি কত হচ্ছে 15 1 15, হাতে আমার 4, 45, 3 15 45, কত হচ্ছে 13। তাহলে আমাদের শতকরা কত বৃদ্ধি পেয়েছে না 13% বৃদ্ধি পেয়েছে, এখানে 13টি লিখবো বা 13%। ঠিক আছে, তো এই অঙ্কটি যদি তোমরা ওই নতুন নিয়মে করতে চাইতে বা অন্য নিয়মে যদি করতে চাও আমি ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। এই আমাদের তো এই বিয়োগ তো আগে করেই নিতে হবে, তাহলে কি করবে আমি আগেই বলেছি যখন শতকরা বের করতে হয় তখন কি আমাদের যে মোট পরিমাণটি থাকে সেটি আমাদের কি লিখতে হয়, অর্থাৎ যার মধ্যে আমরা তুলনা করছি সেটি আমাদের নিচে লিখতে হয়। সেটি কত তুলনা করছি 1500-এর মধ্যে, আর বৃদ্ধি পেয়েছিল কত 195 অংশটি, আর 100টি লিখতে হতো আমাদের উপরে শতকরা বের করার জন্য, এর পাশে আমরা পার্সেন্টেজ দিয়ে নিতাম এবং একে ক্যালকুলেশন করে কত হচ্ছে আমাদের 13%। ঠিক আছে, এবার দেখো 8-এর দাগের একটি অঙ্ক আছে, সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%, 23.04% ও 1.36%। 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসাব করি। তো দেখো এটা আমরা ত্রৈরাশিক পদ্ধতিতে করব না, এটা আমরা নর্মাল যে বা সাধারণ যে আমাদের শতকরা নিয়মে অঙ্ক করতে হয় সেই নিয়মে করব, তাহলে এই অঙ্কটি অনেকটাই সোজা হবে। তো সর্বপ্রথম আমরা কি বের করে নেব, নাইট্রোজেনের পরিমাণ, তারপর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, তারপর অক্সিজেনের পরিমাণ, তারপর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। তো দেখো উপরে এইভাবে লিখে নেবে 25 লিটার বায়ুতে প্রথমে কত ছিল না নাইট্রোজেন আছে কত 25 লিটার বায়ুর মধ্যে নাইট্রোজেন আছে কত
5.6%, তাহলে 75.6, যেহেতু পার্সেন্ট আছে সেই জন্য আমাদের 100 নিচে চলে আসলো। পয়েন্ট তুলতে গেলে এখানে পয়েন্ট তুলে দিতে এখানে 10 দিয়ে গুণ করব। তো এটাকে যদি দেখো আমি কাটি, অর্থাৎ 25 দিয়ে 100টাকে কাটলে হচ্ছে 4। এবার আমাদের কি করতে হবে না, 4 দিয়ে যদি 756কে কাটা যায় তাহলে আমরা দেখে নেব কাটা যাচ্ছে কিনা। তো 4 একে 4, হাতে 3 35, 4 8 32, হাতে 3 36, 4 9 36, কত হচ্ছে কাটা গেল 189.10 লিটার। তো এটাকে আমরা যদি ভাগ করি 10 দিয়ে তাহলে কত হচ্ছে 18.9 লিটার। এটি আমাদের নাইট্রোজেন আছে 18.9 লিটার, এটা 25 লিটার বায়ুতে। এরপর আমরা দেখব কি অক্সিজেন আছে, তো আমরা লিখব অক্সিজেন আছে তাও 25 লিটারের মধ্যে তুলনা করব, তাহলে 25 গুণ অক্সিজেন দেখো বইতে ছিল 23.04%, তাহলে 23.04, নিচে কি হবে 100 হবে, কারণ যেহেতু শতকরা। এখানে দেখো দশমিক আমরা তুলে দেবো, তাহলে নিচে 100 গুণ 25 দিয়ে যদি কাটি হচ্ছে 4, 4 25 হচ্ছে 100। তো এটাকে দেখো 4 দিয়ে ভাগ করার একটা নিয়ম আছে, যদি শেষের দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ করা যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটিকে 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে দেখো এখানে আছে কত 4, তো 4 দিয়ে যদি একে 4কে ভাগ করা যাচ্ছে তাহলে আমাদের এটাকেও 4 দিয়ে ভাগ করা যাবে। তো দেখে নিই আমরা, 4 5 20, হাতে কত 3, এর সঙ্গে হচ্ছে 30, তাহলে কত 4 7 28, 29 30 2, 4 6 24, কত হচ্ছে 576। এখানে হচ্ছে 576, নিচে 100, তাহলে সমান কত হচ্ছে, দুটো শূন্য ডান দিক থেকে দশমিক 2 ঘর সরে যাবে, হবে 5.76 লিটার। এটা কি আমাদের অক্সিজেন আছে। এবার কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইডের পরিমাণটি আমরা বের করে নিই। কার্বন ডাই অক্সাইড আছে লিখে নেব, কার্বন ডাই অক্সাইড আছে কি করে বের করব, এটাও 25%, 25 লিটারের মধ্যে 25 গুণ, দেখো কার্বন ডাই অক্সাইডের শতকরা পরিমাণ ছিল 1.36%, সেই জন্য আমরা 1.36 গুণ লিখে নিলাম, আর নিচে 100, দশমিক তোলার জন্য 100 দিয়ে গুণ করব। 25 দিয়ে একে যদি কাটি হচ্ছে 4, তো দেখো 4 দিয়ে শেষের দুটো সংখ্যাকে ভাগ করা যাচ্ছে, অর্থাৎ 4 9 36, তাহলে এই সংখ্যাটিকেও 4 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 4 দিয়ে করব, 3 4 12, হাতে আমার 1 16, 4 4 16, কত হচ্ছে 34। তাহলে নিচে আমরা লিখবো কত 34/100 সমান 0.34 লিটার। কত হচ্ছে আমাদের 0.34 লিটার কি আমাদের এই কার্বন ডাই অক্সাইড আছে। তো দেখো আমি দুটো নিয়মে কিন্তু তোমাদের অঙ্ক করালাম। প্রথম যে 7টা অঙ্ক করিয়েছি সেটা ত্রৈরাশিক পদ্ধতিতে, এবং এই যে 8 নম্বর দাগের যে অঙ্কটি করালাম এটা আমরা সাধারণ শতকরা হিসাবে। এরপরে আরও একটা নিয়ম আছে, সেটা হচ্ছে ঐকিক নিয়মে। তো সেই নিয়মেও আমিও তোমাদের একটি অঙ্ক করিয়ে দেবো। তোমাদের পরীক্ষার সময় তোমাদের যদি মনে থাকবে যে সম্পর্কটা বা যে নিয়মটা তোমাদের কাছে ভালো মনে হবে, তোমরা সেই নিয়মে অঙ্কটি করবে। কোনো রকম ভুল নেই, কোনো সমস্যা নেই, কোনো শিক্ষক মহাশয় তোমাদের কিন্তু নাম্বার কাটতে পারবেন না, কারণ 3টে পদ্ধতিই আমাদের একই রকমভাবে উত্তর। কিন্তু যদি আমাদের পরীক্ষার সময় পদ্ধতিগুলোর নাম বলে দেওয়া থাকে, শুধুমাত্র তখনই তোমরা সেই পার্টিকুলার পদ্ধতিটি অ্যাপ্লাই করবে, নইলে তোমরা এই 3টি পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করতে পারবে। তো আজকে আমি 8 দাগ পর্যন্ত অঙ্ক করালাম, বাদ বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা দ্বিতীয় ভিডিওয়ে করব। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।